আগের ভিডিওতে আমরা ধারকত্ব কাকে বলে সেটা জেনেছি, বা ধারকত্বের একক ইত্যাদি সেগুলো আমরা জেনেছি। আজ আমরা পড়ব ধারক, কারণ অধ্যায়টা আমরা দেখেছিলাম ধারকত্ব ও ধারক। ধারক কাকে বলে? ধারক হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে ধারকত্বটা বৃদ্ধি করা যায়, কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায়। সংজ্ঞার আকারে বললে একটা অন্তরিত এবং একটা তড়িৎগ্রস্ত পরিবাহী যদি খুব কাছাকাছি রাখা হয়, একটা অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি রাখা হয় কাকে না, একটা ভূসংলগ্ন পরিবাহীকে, তাহলে ওই যে ব্যবস্থাটা তৈরি হবে, তাহলে সেই ব্যবস্থাটার ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করা যাচ্ছে। এই যে ব্যবস্থাটা, এইটাকে বলা হচ্ছে ধারক। সংজ্ঞায় লেখা আছে একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করার যে ব্যবস্থা, তাকেই বলা হচ্ছে ধারক। ধারকে একটা আছে অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহী, এইটা এখানে ছবি অনুসারে যেটা এ, তার কাছে রাখা হচ্ছে একটা ভূসংলগ্ন পরিবাহী বি। বি পরিবাহীটাকে এখন আমরা ভূসংলগ্ন করিনি, আমরা ধারকের কার্যনীতিটা বোঝার জন্য এই দুটোর মাঝের যে অঞ্চলটা, সেটাকে আমরা কোনো অপরিবাহী মাধ্যম দিয়ে যদি পূর্ণ করি, সেটা শূন্যও থাকতে পারে, তার পরিবর্তে শূন্য মাধ্যমের পরিবর্তে যদি আমরা মোম, অভ্র, এইসব রাখি, তাহলেও কিন্তু তার ধারকত্ব বৃদ্ধি পাবে। সেই যে অপরিবাহী মাধ্যমটা, তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার উপর নির্ভর করে, সেটা আমরা হিসাব করলেই পাবো পরবর্তীকালে। বিভিন্ন ধরনের ধারক হয়। দুটো সমান্তরাল পাত, যেখানে যেমন ছবি অনুসারে দুটো সমান্তরাল পাত রাখা আছে, সমান্তরাল পাত দিয়ে সমান্তরাল পাত ধারক হতে পারে, বা দুটো গোলক সমকেন্দ্রিক বিভিন্ন ব্যাসার্ধের গোলক দিয়ে গোলীয় ধারক তৈরি হতে পারে, বা দুটো সমাক্ষীয় চোঙ দিয়ে চোঙাকার ধারক, চোঙাকৃতি ধারক তৈরি হতে পারে। এবার আমরা ধারকের কার্যনীতিটা একটু দেখে নিই। একটা অন্তরিত ধাতব পাত একে তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত করা হলো তড়িৎগ্রস্ত করার জন্য। মনে করা যাক সম্পূর্ণ আহিত অবস্থায় এই পাত্রার বিভব হলো +V, পাত্রার ধারকত্ব C। তাহলে সম্পূর্ণ আহিত অবস্থায় তার আধান কত হবে? Q সমান CV। এখন এই এ পাতের কাছে যদি একটা এ পাতের অনুরূপ অর্থাৎ একই ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা পাত বি কে রাখা হয়, তাহলে বি এর মধ্যে আবেশের ফলে কি হবে? সামনের অংশে বিপাতের সামনের দিকে হবে ঋণাত্মক আধান, এবং বিপাতের দূরের দিকে হবে অর্থাৎ বাইরের দিকে হবে ধনাত্মক আধান। এই যে আবিষ্ট ধনাত্মক আধান, এই আবিষ্ট ঋণাত্মক আধান, এই আবিষ্ট ঋণাত্মক আধানটা কি করবে না, এ পাতের যে ধনাত্মক বিভব তাকে কিছুটা কমিয়ে দেবে, আবার আবিষ্ট ধনাত্মক আধানটা এ পাতের বিভবটা কিছু বাড়িয়ে দেবে। কিন্তু ঋণাত্মক আধানটা আছে কাছে, তার ফলে কমবে বেশি, বাড়বে কম। তার ফলে সামগ্রিকভাবে কি হবে না, তার আরও কিছু আধান এর বিভব কমে যাবে, অর্থাৎ এ পাতের ধারকত্বটা কিছু বাড়বে। কারণ আমরা জানি C সমান Q/V, ভি যদি কমে যায়, C ইজ তো প্রপোর্শনাল টু 1/V, ভি কমে গেলে C বাড়বে। আবার সে কিছু আধান গ্রহণ করবে তড়িৎযন্ত্র থেকে, দিয়ে পুনরায় ভি বিভবে পৌঁছে যাবে। এবার যদি ওই বিপাতটাকে আমরা ভূসংলগ্ন করে দিই, পৃথিবীর সঙ্গে যুক্ত করি, তাহলে এই আধানটাকে বলা হচ্ছে মুক্ত আধান। যেটা প্লাস আধান ছিল সেটা পৃথিবীতে চলে গেল, থাকলো কি মাইনাস আধানটি থেকে গেল। তাহলে এখানে প্লাস আধানের জন্য যে বাড়ছিল এ পাতের বিভব, এখানে আর সেই বাড়ার সুযোগটা থাকলো না। ঋণাত্মক আধানের জন্য কমাটাই শুধু রইল, অর্থাৎ সামগ্রিকভাবে এইখানে কি হলো না, বিভবটা এ পাতের বিভবটা অনেক বেশি হ্রাস পেল আগের তুলনায়, অর্থাৎ এ পাতের আধান ধারণ করার ক্ষমতা অর্থাৎ ধারকত্ব বৃদ্ধি পেল। এই হচ্ছে ধারকের কার্যনীতি। এবার কোন কোন বিষয়ের উপর ধারকের ধারকত্ব নির্ভর করে না, তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব তত বাড়বে, ক্ষেত্রফল কমলে ধারকত্ব কমবে। আর পাত দুটির মধ্যবর্তী যে ব্যবধান, এই যে ব্যবধানটি, এই ব্যবধান যত কম হবে ধারকত্ব তত বেশি হবে, আর যত বেশি হবে তত ধারকত্ব
কমবে। আর পাত দুটির মধ্যবর্তী যে মাধ্যমের প্রকৃতি, মধ্যবর্তী স্থানটা যদি বাতাসের পরিবর্তে কোনো অন্তরক পদার্থ যেমন মোম, কাঁচ, কাগজ এসব দিয়ে ভর্তি করা হয়, তাহলে তার ধারকত্ব বৃদ্ধি পাবে। এবার ধারকের আধান বলতে কিন্তু বোঝায় যে কোনো একটি পাতের আধানকে। কারণ ধারকে এ পাত যদি প্লাস কিউ আধানে আহিত হয়, বি পাতে হবে মাইনাস কিউ আধান আবিষ্ট হবে, অর্থাৎ এই দুটো পাতের মোট আধানটা দাঁড়াবে শূন্য। তাই ধারকের আধান বলতে কিন্তু মোট আধানকে বোঝায় না, যে কোনো একটি পাতের আধানকে বোঝায়। ধারকযুক্ত তড়িৎ বর্তনীকে কোনো উচ্চ বিভব উৎসের সঙ্গে যদি যোগ করা হয়, তাহলে ধারকটা উচ্চ বিভবে আহিত হয়। আর এই ধারকটি যদি একটি আদর্শ ধারক হয়, তাহলে উৎস সরিয়ে নিলেও ধারক নিজে থেকে খরিত হয় না, যে আধানটা সে পেয়েছিল তড়িৎ যন্ত্র থেকে সেই আধানটা সে ধরে রাখে। এই অবস্থায় ওই ধারকটাকে যদি আমরা স্পর্শ করি তাহলে শক লাগতে পারে, সেজন্য এটাকে সাবধানে নাড়াচাড়া করা দরকার। কোনো ধারকের যে কোনো উচ্চমানের বিভবে কিন্তু আহিত করা সম্ভব নয়, যে এইভাবে আমরা যত খুশি বিভবে এ পাতকে আহিত করতে পারবো তা কিন্তু নয়। কেননা বিভবের মান একটা ঊর্ধ্বসীমার চেয়ে যদি বেড়ে যায়, তাহলে পারিপার্শ্বিক যে বায়ুস্তর, সেই বায়ুস্তরের অন্তরক ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়, ফলে ধারক এবং বাতাসের মধ্যে তড়িৎ ক্ষরণ ঘটে। যে কোনো আহিত পরিবাহী ধারক, এবং এ ধরনের ধারকের ক্ষেত্রে ভূসংলগ্ন পরিবাহী হিসাবে কাজ করে ঘরের দেওয়াল, মেঝে বা কাছাকাছি থাকা অন্য কোনো বস্তু। ধারককে আমরা চিহ্নিত করব কি করে? বর্তনীতে চিহ্নিত করব ধারককে এইভাবে, দুটো সমান্তরাল রেখা দিয়ে। যেমন আমরা বর্তনীতে তড়িৎ চালক বলের উৎস বা তড়িৎ কোষ করার জন্য একটা লম্বা একটা ছোট সমান্তরাল রেখা দিয়ে প্রকাশ করি, এখানে দুটোই সমান দৈর্ঘ্যের সমান্তরাল রেখা দিয়ে। আবার কোনো ধারক যদি পরিবর্তনশীল হয়, তাকে বোঝানোর জন্য আমরা একই রকম দেখাবো, শুধু একটা তীর চিহ্ন দেওয়া আছে। ধারককে যখন একটা ব্যাটারির সঙ্গে তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তাহলে ধারকে তখন কী হবে? তড়িতাধান জমা হতে থাকবে, এটাকে বলা হচ্ছে ধারকের চার্জিং। আর ব্যাটারিটা খুলে নিলে ধারকের দুটো পাতকে একটা তার দিয়ে যোগ করে দিই, তাহলে কী হবে না, ধারকটা ধীরে ধীরে তড়িতাধানটা হারাতে থাকবে, কমবে। এটাকে বলা হচ্ছে ধারকের ডিসচার্জিং। এবার দেখো, ধারকের দুটো পাত, এই যে এ আর বি, এ বি দুটো পাত, একে যদি ই তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করি, ই তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারি তার সঙ্গে যুক্ত করা হলো। ব্যাটারির ধনাত্মক মেরুটাকে এ পাতের সঙ্গে, আর ব্যাটারির ঋণাত্মক মেরুটাকে বি পাতের সঙ্গে যুক্ত করেছি। তাহলে ব্যাটারির ঋণাত্মক মেরু যেহেতু বি পাতের সঙ্গে যুক্ত আছে, তাই এখান থেকে ইলেকট্রন যাবে বি পাতে, অর্থাৎ বি পাতে ঋণাত্মক আধান হবে আর এ পাতে ধনাত্মক আধান হবে। এবার এ পাত ব্যাটারি ধনাত্মক সঙ্গে তাহলে যুক্ত থাকার ফলে ধনাত্মক, আর বি পাত হলো ঋণাত্মক। তখন এ পাত থেকে ব্যাটারির ধনাত্মক মেরুর দিকে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে চার্জিং প্রবাহ। এ পাত থেকে ব্যাটারির ধনাত্মক মেরুর দিকে এটা চার্জিং হয়ে যাওয়ার পরে, এটা যেহেতু ধনাত্মক, এই দিকে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এটাকে বলা হচ্ছে চার্জিং প্রবাহ। যত বেশি পরিমাণ ঋণাত্মক আধান বিপাতে এবং ধনাত্মক আধান বিপাতে জমা হবে, তত পাত দুটোর মধ্যে বিভব প্রভেদ বাড়বে, সেজন্য পাত দুটো একটা ব্যাটারির মতো আচরণ করবে। এবং তার দরুন প্রাথমিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহের একটা প্রবণতা তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে চার্জিং প্রবাহ। যখন পাত দুটোর মধ্যে বিভব প্রভেদ ব্যাটারির তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়ে যাবে, তখন চার্জিং প্রবাহ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু বিপরীত দিকে প্রাথমিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, তাই চার্জিং প্রবাহটা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমছে। দেখো, এখানে যদি এদিকটা সময় এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কারেন্ট তড়িৎ প্রবাহ দেখি, তাহলে চার্জিং প্রবাহটা কি সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমছে, কিন্তু সে কমাটা কিন্তু একদম সরলরৈখিক নয়। আবার একই রকমভাবে যদি এক সময় সেটা শূন্য হয়ে যাবে, তখন অর্থাৎ বলা হচ্ছে যে তখন ধারকটা সম্পূর্ণভাবে চার্জড হয়েছে। তার মানে শুরুতে চার্জিং প্রবাহটা থাকছে সর্বাধিক, এবং সেটা ধীরে ধীরে কমতে কমতে যখন ধারকটা সম্পূর্ণ ফুল চার্জড হয়ে যাচ্ছে, তখন চার্জিং প্রবাহটা শূন্য হয়ে যাচ্ছে। এবার ধারক থেকে ব্যাটারিটা খুলে নেওয়া হলো, এই যে ব্যাটারিটা খুলে নেওয়া হলো। খুলে নিয়ে ধারকের পাত দুটোকে যদি একটা তার দিয়ে একটা যোগ করে দেওয়া হয়, তাহলে বি পাত থেকে ইলেকট্রন এ পাতের দিকে প্রবাহিত, এখন তাহলে বি থেকে এর দিকে ইলেকট্রন প্রবাহ হবে, এবং এ পাতের যে ধনাত্মক আধান ছিল সেটাকে প্রশমিত করবে। তার ফলে বর্তনীর মধ্য দিয়ে আবার একটা তড়িৎ প্রবাহ হবে,
এটাকে বলা হবে ডিসচার্জিং প্রবাহ, এবং এই প্রবাহের অভিমুখটা হবে চার্জিং প্রবাহের ঠিক বিপরীত দিকে। অর্থাৎ চার্জিং প্রবাহটাকে যদি আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে দেখাই, তাহলে ডিসচার্জিং প্রবাহটা হবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এবং শুরুতেই যখন ব্যাটারি খুলে দিয়ে আমরা পাত দুটোকে একটা তার দিয়ে যুক্ত করলাম, শুরুতেই ডিসচার্জিং প্রবাহটা খুব বেশি থাকবে এবং ধীরে ধীরে সেই ডিসচার্জিং প্রবাহটাও কমতে থাকবে। যখন ধারকটা সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যাবে তখন প্রবাহটা ডিসচার্জিং প্রবাহটা শূন্য হয়ে যাবে। বাস্তবে আমরা একটু আগে আদর্শ ধারকের কথা বলছিলাম, বাস্তবে কোনো ধারকই কিন্তু আদর্শ নয়। একটা সম্পূর্ণরূপে চার্জ ধারকের পাত দুটোকে পরিবাহী তার দিয়ে যদি যুক্ত নাও করি, যুক্ত করেছিলাম, যুক্ত যদি নাও করতাম, তাহলেও কিন্তু এদের মধ্যে আধানটা ক্ষরণ হতে থাকবে এবং এক সময় সেটা ফুল ডিসচার্জ হয়ে যাবে। তবে এক্ষেত্রে পরিবাহী তার দিয়ে যুক্ত করলে ডিসচার্জ হতে যে সময় লাগছে তার তুলনায় হয়তো বেশি সময় লাগবে। আচ্ছা, এবার আমরা দেখি আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানেও পরাবৈদ্যুতিক ধ্রুবকের আরেক রকমের সংজ্ঞা আমরা দিতে পারবো। তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে পরাবৈদ্যুতিক ধ্রুবক পড়েছিলাম, এখানেও আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের আরেকটা সংজ্ঞা দেবো ভালো করে। এই ধারক অনুসারে যে কোনো ধারকের পরিবাহী পাত দুটোর মধ্যবর্তী স্থানকে যদি আমরা শূন্যস্থানের পরিবর্তে কোনো একটা অন্তরক পদার্থ রাখা হয়, তাহলে ধারকের ধারকত্ব যত গুণ বৃদ্ধি পাবে তাকে বলা হবে ওই অন্তরক পদার্থটার পরাবৈদ্যুতিক ধ্রুবক। একে আমরা কে অক্ষর দিয়ে সূচিত করেছিলাম। অর্থাৎ কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান কত দাঁড়াবে না, কোনো ধারকের পাত দুটোর মধ্যবর্তী অঞ্চলে কোনো অন্তরক মাধ্যম থাকা অবস্থায় ধারকত্ব ডিভাইডেড বাই পাত দুটোর মধ্যবর্তী স্থান শূন্য স্থান থাকা অবস্থায় ধারকত্ব। তার মানে লবটা সবসময় বেশি, হরটা সবসময় কম, কে এর মানটা তার মানে সবসময় গ্রেটার দেন 1, এবং এটি একটি বিশুদ্ধ সংখ্যা, এর কোনো একক নেই। এবার যেহেতু একটা শূন্য মাধ্যমের সাপেক্ষে ধারকত্বের সাপেক্ষে তুলনা করা হচ্ছে কোনো মাধ্যম পূর্ণ অবস্থায় ধারকত্ব, তাই এটাকে বলা হচ্ছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব। যেমন কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5, যাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হচ্ছে তাকেই বলা হচ্ছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব, এইভাবে আমরা সংজ্ঞায়িত করছি বলে। 8.5 কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে কোনো একটা ধারকের দুটো পাতের মধ্যবর্তী স্থানকে বাতাসের পরিবর্তে যদি কাঁচ রাখা হয়, তাহলে ধারকত্ব 8.5 গুণ হবে। পরিবাহী অথবা ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অসীম ধরা হয়। শূন্য স্থানে ধরা হয় 1, বাতাসেরও প্রায় 1.0006, কাঁচের ক্ষেত্রে 6, জলের ক্ষেত্রে 80, এরকম। কোনো পরাবৈদ্যুতিক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবারে আমরা দেখি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। দুটো সদৃশ ধাতব পাতকে সমান্তরালভাবে কাছাকাছি রেখে, আমরা ছবিতে হয়তো একটু দূরে দূরে রেখেছি, খুব কাছাকাছি রেখে যে ধারকটা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে সমান্তরাল পাত ধারক। পাত দুটোর মধ্যবর্তী স্থানে বাতাস থাকতে পারে বা অন্য কোনো পরাবৈদ্যুত, যেমন কাঁচ, অভ্র, প্যারাফিন, মোম, এইসব থাকতে পারে। ধরা যাক এখানে সমান্তরাল পাত ধারকের তড়িতাহিত যে পাতটা সেটা হচ্ছে এ, আর ভূসংলগ্ন পাতটা বি, এবং প্রতিটা পাতের ক্ষেত্রফল আলফা। এ পাতে প্লাস কিউ তড়িতাধান। পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব ডি, এবং পাত দুটির মধ্যবর্তী স্থানে যে পরাবিদ্যুৎ আছে সে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে অন্তরিত পাত বা তড়িতাহিত পাত এ, তাকে প্লাস কিউ আধান দেওয়ার ফলে পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব কত হলো? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই আলফা, আধান বাই ক্ষেত্রফল। ভূসংলগ্ন পাতের যেটা বিপাতের ভিতরের পৃষ্ঠে কি হবে? মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট হবে। এবারে আমরা যে ধরে নিচ্ছি এখানে যে ডি এর তুলনায়, অর্থাৎ পাত দুটির মধ্যবর্তী ব্যবধানের তুলনায় পাত দুটার দৈর্ঘ্য এবং প্রস্থটা এখানে দেখানো হয়নি, এরকম পাত তো প্রস্থ অনেক বেশি। তার ফলে এই পাত দুটোর মধ্যবর্তী স্থানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বলে ধরে নিতে পারি। সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো দূরবর্তী সমান্তরাল বলরেখা, এইভাবে বলরেখাকে সুষম তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছে। তবে পাত দুটোর প্রান্তের দিকে বলরেখাটা আর সুষম থাকে না, সেখানে এসে দেখো বলরেখাগুলো বেঁকে গেছে। তবুও আমরা বেশিরভাগ অঞ্চলটা সুষম তড়িৎ ক্ষেত্রযুক্ত বলে ধরে নিতে পারি। এ আর বি পাতের মাঝের যে কোনো একটা যদি বিন্দু নিই, সেই বিন্দুর সাপেক্ষে পাত দুটোকে আমরা অসীম আকারের পাত বলে মনে করতে পারি। তাই এ পাতের ধনাত্মক আধানের দরুন
ওই বিন্দুতে অর্থাৎ এ বি এর মধ্যবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য U1 সমান হবে সিগমা বাই 2 এপসাইলন, আমরা আগের অধ্যায়ে পড়েছি, বা সিগমা বাই 2K এপসাইলন 0 অভিমুখ এ থেকে বি এর দিকে। একই রকমভাবে বিপাতের যে ঋণাত্মক আধান তার জন্য ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য সিগমা বাই 2K এপসাইলন 0, সেটাও এ থেকে বি এর দিকে। অর্থাৎ এই পাত দুটোর মধ্যবর্তী যে কোনো বিন্দুতে বা সমস্ত বিন্দুতেই তড়িৎ প্রবাহ প্রাবল্যের অভিমুখটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এবং মোট তড়িৎ প্রাবল্য কত? E1 প্লাস E2, যেহেতু দুটো প্রাবল্যই একই দিকে, তাই প্রাবল্যের যোগ মোট প্রাবল্য হবে যোগফলের সঙ্গে সমান, যোগ করলে বাড়ছে কত? সিগমা বাই K এপসাইলন 0। এখন পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, আমরা বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে কি দেখেছি না একক ধনাত্মক আধানকে বিপাত থেকে এ পাতে আনতে কার্য। তার মানে একক আধানের উপর ক্রিয়াশীল বল গুণিত দূরত্ব। একক আধানের উপর ক্রিয়াশীল বল মানে প্রাবল্য গুণিত দূরত্ব, ই গুণিত ডি, প্রাবল্য গুণিত দূরত্ব সমান কত হচ্ছে? প্রাবল্য সিগমা বাই K এপসাইলন 0 গুণিত ডি। তাহলে ধারকত্ব কত হবে? ধারকত্ব সি সমান হচ্ছে কিউ বাই ভি, অর্থাৎ সিগমা এপসাইলন বাই সিগমা আলফা বাই সিগমা বাই K এপসাইলন 0 ইন্টু ডি। মানগুলো বসিয়ে দিলাম, দিলে কি হচ্ছে? এখান থেকে সিগমা কেটে যাচ্ছে, K এপসাইলন 0 আলফা বাই ডি। এবার যদি এখানে শূন্যস্থান বা বায়ু মাধ্যম হয় তাহলে K এর জায়গায় 1 বসাবো, তখন হবে এপসাইলন 0 আলফা বাই ডি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি, যে এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি ইজ প্রপোর্শনাল টু আলফা, অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি, অর্থাৎ মধ্যবর্তী ব্যবধানে ব্যস্তানুপাতিক এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি পরিবর্তন হলেও যে কে এর উপর নির্ভর করছে, কে এর মান পরিবর্তিত হলেই ধারকত্ব পরিবর্তিত হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি সি ইজ প্রপোর্শনাল টু কে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানের সঙ্গে সমানুপাতিক। আমরা একটা বিশেষ ক্ষেত্রে দেখি যে ধরা যাক n সংখ্যক সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করা হলো। ধরো 1 2 3 4 5 6 7 8 পর্যায়ক্রমে 1, যদি এটা 1 হয়, তারপরটা 2 3 4 1 3 5 7 এগুলোকে একসঙ্গে যুক্ত করা হলো, 2 4 6 8 এগুলোকে একসাথে যুক্ত করা হলো, করে একটা দিককে তড়িৎগ্রস্ত অর্থাৎ তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত করা হলো, অপর দিকটাকে আমরা ভূসংলগ্ন করলাম। তাহলে এখানে কতগুলো ধারক তৈরি হলো? 1 আর 2 মিলে একটা, 2 3 একটা, দুটো, 3 4 তিনটা, হচ্ছে 4টা 5টা 6টা 7টা, 8টা পাদ নিয়ে আমার ধারক তৈরি হচ্ছে কটা? 7টা। অর্থাৎ n সংখ্যক যদি পাদ নিই তাহলে ধারক তৈরি হবে কত? n-1 সংখ্যক। অর্থাৎ এর ধারকত্ব কত দাঁড়াবে? n-1 K এপসাইলন 0 আলফা বাই ডি। একটার জন্য যদি হয় K এপসাইলন 0 আলফা বাই ডি, তাহলে n সংখ্যক পাদকে এরকম পর্যায়ক্রমে যুক্ত করার ফলে যে ধারক তৈরি হবে, যে ব্যবস্থাটা তৈরি হবে, তার ধারকত্ব হবে n-1 K এপসাইলন 0 আলফা বাই ডি। এবার আমরা এরকম সমান্তরাল পাত ধারকের মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারক করি। মিশ্র পরাবিদ্যুৎ, আগের আমরা ধারকটা যখন সমান্তরাল পাত ধারক করছিলাম তার দুটো পাতের মধ্যবর্তী স্থানটা একটা যে কোনো পরাবিদ্যুৎ দিয়ে যুক্ত করা ছিল, ভর্তি করা ছিল। এখন আমরা যদি সেই একই রকমভাবে এ আর বি এ দুটো পাতের, এ পাতটা তড়িৎগ্রস্ত তড়িতাহিত আর বি পাতটা ভূসংলগ্ন করে মাঝের যে অংশটা তাদের কী করি না, মাঝে কিছুটা অংশ K1 পরাবিদ্যুৎ আর কিছুটা অংশ K2 পরাবিদ্যুৎ দিয়ে পূর্ণ করি। ধরা যাক K2 পরাবিদ্যুৎ দিয়ে যতটা পূর্ণ করেছি তার বেধটা টি, আর এ আর বি এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে ডি। তাহলে K1 দিয়ে পূর্ণ করেছি কত? বাকিটা ডি মাইনাস টি। আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? কিউ বাই এফ আলফা। কেন না, এখানেও আলফা হচ্ছে পাতের ক্ষেত্রফল। তাহলে এই যে এ আর বি তার মধ্যবর্তী স্থানে যেখানে K1 পরাবিদ্যুৎ আছে আর কিছুটা অংশে K2 পরাবিদ্যুৎ আছে, তাহলে K1 এর জন্য প্রাবল্য কত হবে? U1 সমান সিগমা বাই K এপসাইলন 0, আর K2 এর জন্য প্রাবল্য হবে সিগমা বাই K2 এপসাইলন 0। এবার বিভব পার্থক্য কত হবে? U1 ইন্টু ডি মাইনাস টি প্লাস E2 ইন্টু টি। এবার আমরা U1 এর জায়গায় বসিয়ে দিলাম সিগমা বাই K এপসাইলন 0 ইন্টু ডি মাইনাস টি প্লাস সিগমা বাই K2 এপসাইলন 0 ইন্টু টি। সিগমা বাই এপসাইলন 0 কমন নিলে আমরা এইটা রাশিমালা পাচ্ছি বিভব পার্থক্য। তাহলে ধারকত্ব কত হবে? ধারকত্ব সি সমান কিউ বাই ভি। কিউবের জায়গায় আমরা লিখতে পারি, আমরা দেখেছি সিগমা সমান লিখেছিলাম কিউ বাই আলফা, অর্থাৎ কিউ সমান হচ্ছে কত? সিগমা গুণিত আলফা। তাহলে সেই অনুসারে আমরা সিগমা আলফা বসালাম বাই ভি।
ভি এর মানটা যা বেরিয়েছে বসিয়ে দিলাম, দিলে পাওয়া যাচ্ছে এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। এবার এখন যদি কে ওয়ানটা বাতাস হয় তার মানে 1 হবে কে ওয়ানের মান, আর কে টুটাকে তখন আমরা কে ধরে নিচ্ছি। তাহলে কে ওয়ানের জায়গায় 1, এখানে দেখো কে ওয়ান ছিল 1 বসিয়ে দিয়েছি, আর এখানে কে টু ছিল কে বসিয়ে দিয়েছি, অর্থাৎ পাচ্ছি আমরা এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে, বা একটু সাজিয়ে নিয়ে এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই কে। এবার দেখো টি মাইনাস টি বাই কেটা তো অবশ্যই ধনাত্মক, টি একটা রাশি, তার থেকে বিয়োগ হচ্ছে টি বাই কে, কে একটা কে এর মান সবসময় 1 থেকে বেশি আমরা বলেছি, তাহলে টি মাইনাস টি বাই কে হচ্ছে পজিটিভ। তার মানে কোনো একটা ধারকের মধ্যবর্তী স্থানকে শূন্য মাধ্যমের পরিবর্তে তার কিছুটা অংশও যদি আমরা কোনো একটা পরাবৈদ্যুতিক ফলক ঢুকিয়ে দিই, হ্যাঁ কিছুটা অংশও, তাহলেও তার ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে দেখলাম যে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো বায়ুপূর্ণ একটা সমান্তরাল পাতধারকের পাত দুটোর মধ্যে যদি এই যে এখানে করেছি আমরা টি বেধের একটা পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করেছি, টি বেধের পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানোর ফলে এইটা দাঁড়িয়েছে আমার তার ধারকত্ব। ধারকত্ব কী হয়েছে না টি মাইনাস টি বাই কে পরিমাণ কম বেধ বিশিষ্ট সমান্তরাল পাতধারকের ধারকত্বের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। যদি আমার এইটা না থাকতো তাহলে কী হতো, এপসাইলন জিরো আলফা বাই ডি হতো, কিন্তু এখন হয়ে যাচ্ছে এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই কে, অর্থাৎ এখানে যেন বেধটা দাঁড়িয়ে যাচ্ছে ডি এর থেকে এতটা কম, কত কম, টি মাইনাস টি বাই কে কম। কী কারণে কমটা হচ্ছে না টি বেধের একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা ফলক আমরা প্রবেশ করেছি। তাহলে পাত দুটোর মধ্যবর্তী দূরত্বটা এখন কার্যত কী হয়ে যাচ্ছে, টি মাইনাস টি বাই কে পরিমাণ কমে যাচ্ছে। এবার ধারকত্বের মানটা যদি আগের মানে ফিরে পেতে হয় তাহলে পাত দুটোর মধ্যবর্তী দূরত্বকে বাড়াতে হবে। মধ্যবর্তী দূরত্বটা কত বৃদ্ধি করতে হবে, যতটা এখানে কমে যাচ্ছে মনে হচ্ছে ততটা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ বৃদ্ধি পেতে হবে টি মাইনাস টি বাই কে পরিমাণ বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ টি কমন নিলে 1 মাইনাস 1 বাই কে পরিমাণ বৃদ্ধি পেতে হবে। এবার আমরা যদি দুটো পরাবৈদ্যুতিক ফলক না হয়ে অনেক নিই, যে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর ইত্যাদি টিএন বেধ বিশিষ্ট যথাক্রমে কে ওয়ান কে টু কে থ্রি ডট ডট কে এন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এন সংখ্যক পাত নিই, এন সংখ্যক ফলক ওর মধ্যে প্রবেশ করানো থাকে, ওই দুটো এ বি পাতের মধ্যে, এ আর বি পাতের মধ্যে যদি প্রবেশ করানো থাকে ওই এন সংখ্যক ফলক ওই রকম, তাহলে সি সমান কত পাবো, এপসাইলন জিরো আলফা বাই টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু প্লাস টি থ্রি বাই কে থ্রি ইত্যাদি ইত্যাদি টি এন বাই কে এন। এই হচ্ছে মিশ্র পরাবিদ্যুৎ বিশিষ্ট সমান্তরাল পাতধারকের ধারকত্ব। তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কাকে বলে, একক আয়তনে শক্তিকেই বলা হচ্ছে শক্তি ঘনত্ব। তাহলে দেখো আমরা একটা সমান্তরাল পাতধারক নিচ্ছি যার প্রতিটা পাতের ক্ষেত্রফল আলফা, এই পাত একটা আর একটা পাতটাকে তাদের মধ্যবর্তী ব্যবধান ডি। তাহলে এই দুটো পাতের মধ্যবর্তী যে অংশটা তার আয়তন কত, আলফা ডি, মধ্যবর্তী অংশের আয়তন আলফা ডি। পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি হলে আমরা জানি ই সমান কত, ভি বাই ডি। তাহলে এবং সি কত হবে, এপসাইলন জিরো আলফা বাই ডি। আমরা ধরে নিচ্ছি এখানে শূন্যস্থান মানে কে সমান 1, যদি কে পরাবিদ্যুৎ থাকে তাহলে কে এপসাইলন জিরো আলফা বাই ডি বসাতে হবে। আমরা ধারকের সঞ্চিত শক্তি কত আগে আমরা করেছি, হাফ সিভি স্কোয়ার হয়, ধারকটাতে মোট সঞ্চিত শক্তি ক্যাপিটাল ইউ দিয়ে সূচিত করছি, হাফ সিভি স্কোয়ার সমান কত, হাফ সি এর জায়গায় লিখলাম এপসাইলন জিরো আলফা বাই ডি, আর ভি স্কোয়ারের জায়গায় কত লিখলাম, দেখো এখান থেকে ভি সমান কত হচ্ছে ইডি, ই সমান যদি ভি বাই ডি হয় তাহলে ভি সমান হবে ইডি, তাহলে স্কোয়ার ডি স্কোয়ার। এবার কাটাকাটি করে নিলে হাফ এপসাইলন জিরো স্কোয়ার আলফা ডি। তাহলে শক্তি ঘনত্ব কত, একক আয়তনে সঞ্চিত শক্তি, অর্থাৎ ইউকে ভাগ দিব আমি আয়তন দিয়ে আলফা ডি দিয়ে ভাগ করলে এই আলফা ডির সঙ্গে এই আলফা ডি, উপরে আলফা ডি নিচের আলফা ডি কেটে যাবে, দিয়ে থাকবে হাফ এপসাইলন জিরো স্কোয়ার। এবার এই যে শক্তি ঘনত্ব তার একক কি, একক আয়তনে সঞ্চিত শক্তি অর্থাৎ জুল প্রতি ঘনমিটার। মাত্রা কত হবে, শক্তির মাত্রা বাই আয়তনের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল কিউ, অর্থাৎ এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার আমরা ধারকের সমবায় পড়ব। ধারকের যেমন রোধের সমবায় হয় সেরকমই ধারকেরও দু রকম সমবায় হয়, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়টা কেমন সমবায় না, যেখানে প্রথম ধারকের দ্বিতীয় পাদের সঙ্গে দ্বিতীয় ধারকের প্রথম পাদ, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাদের সঙ্গে তৃতীয় ধারকের প্রথম পাদ এরকম ক্রম অনুসারে যুক্ত হয়ে থাকে, সেই যে সমবায়টা তৈরি হয় সেই সমবায়টাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। এবার এখানে ভূসংলগ্ন পাত কোনটা থাকবে না, শেষ যে ধারকটা হবে, দেখো এখানে 3 নম্বর ধারকটা শেষ, তার শেষ পাতটা অর্থাৎ দ্বিতীয় পাতটা সেটাকে ভূসংলগ্ন করা হবে, অন্য পাতগুলো কিন্তু এখানে অন্তরিত থাকবে।
অর্থাৎ অন্তরিত মানে অন্তরক পদার্থ দিয়ে ঢাকা থাকবে। মনে করা যাক এখানে আমরা ধরো তিনটা ধারক নিচ্ছি, C1 C2 এবং C3 ধারকত্ব বিশিষ্ট তিনটা ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। প্রথম ধারকের যে এ পাত তাকে আমরা কি দিচ্ছি না প্লাস কিউ আধান দিচ্ছি, তাহলে বি পাতে মাইনাস কিউ আধান আবিষ্ট হবে, আবার সি পাতে হবে প্লাস কিউ, ডি পাতে হবে মাইনাস কিউ, ই পাতে হবে প্লাস কিউ, এফ পাতে হবে মাইনাস কিউ, এরকম কন্টিনিউ হতে থাকবে। এবার ধারকগুলোর বিভব প্রভেদ পাত দুটোর মধ্যে প্রতিটা ধারকের প্রথমটার যদি V1, দ্বিতীয়টার V2, তৃতীয়টার V3 হয়, তাহলে আমরা যদি ধরে নিই যে এ আর এফ যদি যুক্ত করা থাকতো তাহলে বিভব প্রভেদ হয়তো হতো ভি, তাহলে ভি সমান কত হবে V1 প্লাস V2 প্লাস V3। এর V1 সমান কত কিউ বাই C1, V2 সমান কিউ বাই C2, V3 সমান কিউ বাই C3, তাহলে ভি সমান কত V1 প্লাস V2 প্লাস V3 বসালে কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3, কিউ কমন নিয়ে নিয়েছি, এটা হয়েছে। এবার এই সমবায়টার পরিবর্তে যদি আমরা প্রথম এবং শেষ পাতে দিয়ে একটা সি ধারকত্ব বিশিষ্ট একটা ধারক নিই, যার দু প্রান্তের বিভব প্রভেদ এদের দু প্রান্তে যা মোট বিভব প্রভেদ হচ্ছে ভি তার সঙ্গে সমান হয় এবং আধান সেই কিউই হয়, প্লাস কিউ দিলে এটাতে মাইনাস কিউ হবে, এটা হয়, তাহলে এই ধারকটার ধারকত্বকে বলবো এই সমবায়টার তুল্য ধারকত্ব। এই সমগ্র সমবায়টার পরিবর্তে এমন একটা ধারক নিলাম যার অন্তরিত পাতে কিউ প্লাস কিউ আধান দিলে পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য এইখানে যা হচ্ছিল অর্থাৎ ভি হবে, তাহলে এই ধারকটাকে বলা হবে এই সমবায়টার তুল্য ধারকত্ব। তুল্য ধারক এবং তার ধারকত্বকে বলবো তুল্য ধারকত্ব। তাহলে এক্ষেত্রে কত হবে ভি সমান হবে কিউ বাই সি, ভি সমান কিউ বাই সি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ এইটা আর 2 নম্বর ভি সমান কিউ বাই সি যদি তুলনা করি, তুলনা করলে কি পাচ্ছি 1 বাই সি সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, আরও যদি থাকে আরও যোগ হয়ে যাবে, এন সংখ্যক হলে 1 বাই Cn হবে। এবার তার মানে দেখা যাচ্ছে এখানে শ্রেণী সমবায়ে ধারকের শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের হিসাবটা কি দাঁড়াচ্ছে না প্রতিটি ধারকের ধারকত্বের অনন্যকে যোগফলের সঙ্গে সমান দাঁড়াচ্ছে তুল্য ধারকের ধারকত্বের অনন্য। তাহলে বলেছে দেখো একাধিক ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকের ধারকত্বের অনন্য, তুল্য ধারকের ধারকত্বের অনন্য মানে 1 বাই সি, পৃথক পৃথকভাবে সমবায়ের প্রতিটি ধারকের ধারকত্বের অনন্য 1 বাই C1, 1 বাই C2, 1 বাই C3 তাদের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা 1 বাই সি সমান যেহেতু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 ডট ডট 1 বাই Cn, তাহলে 1 বাই সি যেহেতু এতগুলো যোগফলের সঙ্গে সমান, তাহলে 1 বাই সি নিশ্চয়ই গ্রেটার দেন 1 বাই C1, তার মানে নিশ্চয়ই সি লেস দেন C1। একই রকমভাবে 1 বাই সি গ্রেটার দেন 1 বাই C2, তার মানে সি লেস দেন C2, একই রকমভাবে সি লেস দেন C3। মানে তুল্য ধারকত্বটা সবসময় প্রতিটার আলাদা আলাদা প্রত্যেকটা যে ধারক তাদের ধারকত্বের প্রত্যেকের থেকেই ছোট, প্রত্যেকের থেকেই ছোট। এবার আমরা দেখি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কাকে বলা হচ্ছে না যদি এমনভাবে একটা সমবায় তৈরি করা হয় বিভিন্ন ধারকের অন্তরিত পাতগুলোকে একসঙ্গে আর ভূসংলগ্ন পাতগুলোকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে, সেটাকে দেখো ভূসংলগ্ন করে দিচ্ছি, তাহলে এই যে সমবায়টা এটাকে বলবো আমরা সমান্তরাল সমবায়। এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও আমরা এ পাতে হয়তো এই তড়িৎগ্রস্ত বা অন্তরিত পাতে আমরা প্লাস কিউ আধান দিলাম, সেই প্লাস কিউ আধানটা তারা তিনটা ধারক ভাগ করে নিল, সমানভাবে যে ভাগ করবে তা নয়, কারণ তাদের আলাদা আলাদা ধারকত্ব, প্রথমটা C1, দ্বিতীয়টা C2, তৃতীয়টা হয়তো C3, তাহলে প্রথমটা হয়তো Q1 আধান পেল, দ্বিতীয়টা Q2 এবং তৃতীয়টা Q3 আধান পেল, তাহলে মোট কিউ আধানটা তিনজনে ভাগ করে নিয়েছে Q1 প্লাস Q2 প্লাস Q3, কিউ সমান তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3, তাহলে Q1 সমান কত C1V, Q2 সমান C2V, Q3 সমান C3V, তাহলে Q সমান কত C1 প্লাস C2 প্লাস C3V। আর এই সমবায়টার পরিবর্তে যদি আমি একটা ধারক নিই সি ধারকত্ব বিশিষ্ট, তার অন্তরিত পাতে প্লাস কিউ আধান দিলে তার বিভব প্রভেদে যদি ভি হয়, তাহলে আমরা এই ধারকটাকে বলবো এই সমবায়টার তুল্য ধারক এবং এর ধারকত্ব সিকে বলবো আমরা এই সমবায়টার তুল্য ধারকত্ব। তাহলে সেক্ষেত্রে কত হবে কিউ সমান সিভি। এবার 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ তুলনা করলে পাচ্ছি দেখো সি সমান C1 প্লাস C2 প্লাস C3। এবার যদি আরও বেশি ধারক থাকে তাহলে হবে প্লাস C4 প্লাস C5, আর এন সংখ্যক যদি হয় প্লাস Cn। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তুল্য ধারকের ধারকত্বের মান সমবায়ের যে কোনো ধারকের ধারকত্বের মানের থেকে বেশি। এই হচ্ছে
সমান্তরাল সমবায় ধারকের। এরপরে কয়েকটা এই ধারকত্বের শ্রেণী সমান্তরাল সমবায় সংক্রান্ত কিছু অঙ্ক আছে, করতে হবে আমাদেরকে, করে দেওয়া আছে, দেখতে হবে, করতে হবে। বিভিন্ন ধরনের ব্যবহারিক ধারকের কথা বলা আছে, এগুলো একটু তোমরা পড়ে দেখে নেবে, যে অভ্র ধারক, হ্যাঁ, ব্লক ধারক, পরিবর্তনীয় ধারক, কাগজ ধারক, এইসব রয়েছে। আর শেষকালে আছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা কি না, ভ্যান্ডিগ্রাফ জেনারেটর তোমার এখান থেকে জানতে হবে শুধুমাত্র ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কার্যনীতিটা কি, অর্থাৎ কোন নীতির উপর ভিত্তি করে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কাজ করে। ওখানে লেখা আছে দেখো, সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং ফাঁপা পরিবাহীর আধান সংগ্রাহক ক্রিয়ার উপর এই যন্ত্রের কার্যনীতি প্রতিষ্ঠিত। আর কি জানতে হবে, আমি এখানে কার্যপ্রণালীটা আর বলছি না। এখানে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরে তড়িৎ মোক্ষণ এবং প্রতিকার, তড়িৎ মোক্ষণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার প্রতিকারটা কিভাবে হয়, একবার এটা তোমরা বর্ণনাটা পড়ে দেখবে, যদি বুঝতে না পারো, যেহেতু বর্ণনামূলক, তাই পরে কোনো ভিডিওতে আমি বলে দেবো। এবং তার ব্যবহার কি, উচ্চ শক্তি সম্পন্ন আহিত কণা উৎপাদনের জন্য নিউক্লিয় গবেষণায় এই যন্ত্র ব্যবহার হয়, শক্তিশালী এক্সট্রোসিস সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে ধারকত্ব অধ্যায় মোটামুটি পড়া হলো থিওরিটিক্যালি। তারপরে আমাদের এর প্রবলেম, হর্টসে তোমরা একবারই বলে দিই, হর্টসে বেশিরভাগগুলোই আমাদেরকে করে নিতে হবে। ছায়ার বই অনুসারে হর্টসে আমরা শেষের দিকে দুটো তিনটে হয়তো 38, আমার বই অনুসারে 38, 39, বা তোমাদের নতুন বইয়ে যেটা আছে আমাকে জানাবে। এগুলো বেশিরভাগগুলোই করে নিতে হবে, খুব দুই একটা ছাড়া।